আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। সংকটকালে অর্থমন্ত্রী নীরব কেন? জাতীয় সংসদে প্রশ্ন। ঋণ খেলাপিদের তালিকা গণমাধ্যমে প্রকাশের দাবি। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ল ১৯ পয়সা। নির্বাহী আদেশে ১ জানুয়ারি থেকে কার্যকর। টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর আহ্বান। ভয়েস অব দ্য সাউথ সামিটে ৬ প্রস্তাব পেশ। বিএনপির ঐক্যকে জগা খিচুড়ি ও অর্থহীন বললেন ওবায়দুল কাদের। অত্যাচার নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না বলে মির্জা ফখরুলের মন্তব্য। শুক্রবার শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সব প্রস্তুতি সম্পন্ন। যোগ দিতে তুরাগপাড়ে আসছেন লাখো মুসল্লি। এবং শিক্ষা উপকরণের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। দাম নিয়ন্ত্রণে জরুরি উদ্যোগ নেয়ার দাবি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ব্রয়লার মুরগির মাংস নিরাপদ এবং ঝুঁকি মুক্ত ঘোষণার খবর। কুয়াশায় সাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। বিশ্বজুড়ে অর্থনীতিতে চরম টালমাটাল অবস্থায়ও অর্থমন্ত্রী নীরব কেন? জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় ওই সংসদ সদস্য বলেন, ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে, প্রভাবশালীরা ক্ষমতার দাপট দেখিয়ে বছরের পর বছর ঋণ খেলাপি থাকছেন, বিদেশে টাকা পাচার করছেন। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রী কিভাবে এত নির্ভর আছেন? বিস্তারিত জানাচ্ছেন রিজভিন আব্বাস। নিরুত্তাপ সংসদে হঠাৎই ক্ষোভের কথা বলতে গিয়ে অর্থমন্ত্রীকে দায়বদ্ধ করলেন সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে যদি সব চলে, তাহলে অন্য মন্ত্রী কিংবা প্রশাসনের বড় কর্তাদের কি কাজ, সেই প্রশ্নও তোলেন তিনি। অর্থমন্ত্রী সাহেব আজকে শেয়ার বাজার নিয়েও কথা বলে না, এবং আমাদের ব্যাংক নিয়েও কথা বলে না, আর্থিক অবস্থা নিয়েও কথা বলে না, রিজার্ভ নিয়েও কথা বলে না, রেমিটেন্স নিয়েও কথা বলে না, এবং প্রণোদনা নিয়ে কথা বলে না। ওয়াই হি ইজ কিপিং সাইলেন্স? আমি জানি না। সে একজন সজ্জন ব্যক্তি, একজন বিদ্বান ব্যক্তি, একজন পারদর্শী ব্যক্তি, একজন অভিজ্ঞ ব্যক্তি, একজন জনপ্রিয় ব্যক্তি, একজন অত্যন্ত অমায়িক ব্যবহারের ব্যক্তি। তাকে সম্মান না করে পারা যায় না। তিনি কেন নীরব? উনি কেন নীরব? ওনাকে তো জবাব দিতে হবে, ওনাকে তো বিতর্কে অংশগ্রহণ করতে হবে, ওনাকে আশাবাদী করতে হবে, ওনাকে জাতিকে বুঝাতে হবে কারা অপপ্রচার করে বেড়ায়। জবাবটা দেবে কে? মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। কিন্তু অর্থমন্ত্রী মহোদয় বলে নাই। কেন বলে না আমি জানি না। এই জন্য আমি ফেটাব। তা আমি ওনাকে আশা করি উনি এর ব্যাখ্যা দেবেন। ব্যাংক খাতে অনিয়ম লুটপাট নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত। তারপরও অর্থমন্ত্রী কেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না, ক্ষোভ জানান সংসদ সদস্যরা। ব্যাংক নিয়ে অনেকবার আমরা কথা বলেছি মাননীয় স্পিকার। এখন আর বলতে ইচ্ছে করে না। আমার ওই ফিরোজ ভাই অনেকবার বলেছে, আমি অনেকবার বলেছি, অনেকে বলেছে। এখন অনেকবার বলে বলে আমরা টায়ার্ড। আমরা বলছি যে টাকা নেয় কেমন করে, ব্যাংকের অফিসার ছাড়া এই টাকা কেমন করে তোলে? ম্যানেজার জানে, জেনারেল ম্যানেজার জানে, এমডি জানে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে মেশিনারি আছে অথবা ওনার যে ম্যান পাওয়ার আছে, তারা কেউ না কেউ জানে। কিন্তু এইভাবে ফ্রি স্টাইলে টাকা ঋণ খেলাপি হওয়া যায় না। পরের টাকা দিয়ে ফৌজদারি, পরের টাকা নিয়ে যাবে ৯/৬ করে, আর সেই টাকাগুলো পাচার করবে। এটা আমরা মানতে পারি না। এটা আমরা বলবো এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান করবে কে? আমাদের অর্থমন্ত্রী সাহেব। কিন্তু আপনি আপনার মেশিনারি ব্যবহার করুন। আপনি বলছেন দুদককে দিয়েছি, আপনি বলছেন সিআইডিকে দিয়েছি, আপনি বলছেন ডিবিকে দিয়েছি। এটা বললে হবে না। আমরা
যারা অবৈধভাবে টাকা নিয়েছে সেই টাকা আদায় করার ব্যবস্থা নিতে হবে। মাননীয় অর্থমন্ত্রী সাহায্য নেবেন, শক্তিমান নেতা আপনার পাশে, আমার পাশে, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ গ্রহণ করলে এই টাকা দেশে ফিরে আসবে, রাষ্ট্রের টাকা রাষ্ট্রে যাবে, জনগণের কাছে টাকা ফিরে যাবে। এটা আপনি করে প্রমাণ করে দিতে পারেন। সংসদ অধিবেশনে ছিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, তবে কোনো জবাব দেননি তিনি। মাননীয় প্রধানমন্ত্রী রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বর্তমান বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্ব নেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট 2023-এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুন্দর আগামী পৃথিবীর জন্য কাজ করার এখনই উপযুক্ত সময়। সাদি মাহমুদের রিপোর্ট। আগামী সেপ্টেম্বরে ভারতে জি20-র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে শুরু হয়েছে 2 দিনের ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্ব নেতাদের আলোচিত বিষয়গুলোর সারমর্মই তুলে ধরা হবে আসন্ন জি20 সামিটে। গুরুত্বপূর্ণ শীর্ষ এই সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সম্মেলন বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশকে আরও ভালোভাবে যুক্ত হওয়ার অনন্য সুযোগ করে দেবে। The recent COVID-19 pandemic and the ongoing Russia-Ukraine conflict with sanction and counter-sanctions have created havoc world over. Global recession, crisis of food, fuel and fertilizers have added to the rising impacts of climate change, making people's life unbearable. To face these challenges is required bold, concrete and concerted actions at the global level where human-led approaches are the key. বক্তব্যে বিশ্ব নেতাদের সামনে 6টি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বর্তমান বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। Special financing needs of the most vulnerable countries, including LDCs, climate vulnerable countries, etc., must be met during their transition. Bridge the digital divide to ensure equal opportunities for all, including women. The global community must not forget ensuring return of the unfortunate forcibly displaced Myanmar nationals to Myanmar. Strengthen South-South and triangular cooperation to ensure global human development. Here, support from partners, international financial institutions, private sectors, think tanks, and other stakeholders are crucial. বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এসব উন্নয়ন অব্যাহত রাখতে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। তাই জি20 সম্মেলন বাংলাদেশের জন্য সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ঐক্য জগা খিচুড়ি এবং অর্থহীন বলেও সচিবালয় সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপির ঐক্য কোনো ফল বয়ে আনবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বিএনপি এবং সমমনা দলগুলো যখন সরকার পতনের দাবিতে যুগপৎ আলাদা কর্মসূচি পালন করছে, তখন মাঠে থাকছে আওয়ামী লীগও। চলছে সরকার এবং বিরোধী দলগুলোর নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য। এ অবস্থায় সচিবালয়ে বিএনপির সাথে অন্য দলগুলোর ঐক্য এবং বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জগা খিচুড়ি ঐক্য এবং মিনিংলেস অর্থহীন ঐক্য, যার যে কতটা টেকসই সেটা সময় গড়িয়ে দিলে বোঝা যাবে। তারপর লিডারশিপও নেই। লিডারশিপ তাদের কে, তারা কখনো বলে বেগম জিয়া, কখনো বলে তারেক রহমান, কিন্তু এই দুজনের কারোই তো নির্বাচন করার যোগ্যতা। আপনারা জানেন যে হাঁসের ডিম পাড়ার আগে কিন্তু অনেক হাঁক ডাক দেয়, তাও হাঁস একটা ডিম পাড়ে। তো বিএনপিও ঠিক সেরকম গতকালকে কর্মসূচি দিয়ে অনেক হাঁক ডাক দিয়েছে, এবং হাঁক ডাক দেওয়ার পর দেখা গেল 52 দলের সব নেতারা মিলে
সব মিলিয়ে তাদের নেতাকর্মী মিলিয়ে কয়েকশো মানুষ, আর বিএনপির সমাবেশে কয়েক হাজার মানুষ। এই হচ্ছে তাদের কর্মসূচি। অনেক দলের সমন্বয়ে বিএনপির ঐক্য নিয়ে তথ্যমন্ত্রী বলেন, তাদের বক্তব্যের সাথে বাস্তবের মিল নেই। মির্জা আব্বাস বলেছেন, আমরা কাউকে ধাক্কা দিয়ে ফেলতে চাই না, আমরা নির্বাচনের মাধ্যমে আমরা সরকারকে বিদায় দিতে চাই। আমরা তো সেটা বলি, আপনারা নির্বাচনে আসুন, নির্বাচনে এসে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ যদি চায় তাহলে আমরা দেশ পরিচালনা করব, জনগণ যাদেরকে চায় তারা দেশ পরিচালনা করবে। বিএনপির আগামী দিনের কর্মসূচিতেও আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলে জানান এই দুই আওয়ামী লীগ নেতা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বুধবার বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে নানাভাবে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অত্যাচার নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না। তাদের দাবি, পতন নিশ্চিত জেনেই সরকারের নেতারা অসংলগ্ন কথা বলছে। রাহুল রায়ের রিপোর্ট। গণমিছিলের পর 10 দফা দাবিতে বুধবার ঢাকাসহ সবগুলো বিভাগীয় শহরে 4 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এই দাবিতে একাত্মতা ঘোষণা করা অন্য কয়েকটি রাজনৈতিক দলও আলাদাভাবে অবস্থান কর্মসূচি করেছে। বিএনপির অভিযোগ, এমন কর্মসূচিগুলোতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। অনেকগুলো স্থানে তারা হামলা চালিয়েছে বর্বরোচিতভাবে। সেই হামলায় অনেকে আহত হয়েছে। আপনার যে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরতান্ত্রিক বা আপনার একনায়কতান্ত্রিক যে সরকারগুলো থাকে, যারা নির্বাচিত হয় না, জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক থাকে না, জনবিচ্ছিন্ন হয়, যখন জনগণ প্রতিবাদ করতে শুরু করে তখন এই ধরনের সরকারগুলো তারা আরও বেশি আপনার আক্রমণাত্মক হয়, নিপীড়নমূলক হয়, নির্যাতন শুরু করে। কিন্তু ইতিহাস প্রমাণ করে প্রত্যেকটি ক্ষেত্রেই কখনোই এইসব নির্যাতন নিপীড়ন দিয়ে এই আন্দোলনগুলোকে বন্ধ করা যায় না। বিএনপিকে নিয়ে সরকারি দলের নেতাদের বিভিন্ন মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। যেদিন আপনার পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে আপনার সরওয়ার্দী উদ্যানে, তার আগের দিনই এই এখন বলেছিলেন জং জারি रहेगा। বুঝছেন, পতন যখন স্পষ্ট হয়, পতন যখন আপনার আঘাত করতে আসতে থাকে, পতন যখন দেখতে পায়, তখন এই ধরনের অসংলগ্ন কথাবার্তা অনেক বেরিয়ে আসে। বিএনপি মহাসচিব বলেন, 10 দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে 16 জানুয়ারি সারা দেশ নয়, শুধু মহানগর ও উপজেলায় মিছিল সমাবেশ করবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিট প্রতি 19 পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়। 1 জানুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হবে। এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কয়েকদিন আগে করা অধ্যাদেশের ক্ষমতা বলে বিদ্যুতের দাম বাড়ানো হলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বিদ্যুতের দাম নিয়ে গণশুনানি করেছে। 15 জানুয়ারি পর্যন্ত সম্পূরক প্রস্তাবের সুযোগ আছে, কিন্তু তার আগেই সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হলো। নতুন দাম অনুযায়ী আবাসিকে 50 ইউনিট পর্যন্ত 3 টাকা 94 পয়সা, 75 ইউনিট পর্যন্ত 4 টাকা 40 পয়সা, 200 ইউনিট পর্যন্ত 6 টাকা 1 পয়সা, 300 ইউনিট পর্যন্ত 6 টাকা 30 পয়সা, 400 ইউনিট পর্যন্ত 6 টাকা 66 পয়সা, 600 ইউনিট পর্যন্ত 10 টাকা 44 পয়সা এবং 600 ইউনিটের বেশি 12 টাকা 3 পয়সা দাম নির্ধারণ করা হয়েছে। শিল্প, ক্ষুদ্র শিল্প, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার বাতি, বাণিজ্যিক সহ সব গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতির এই সময়ে বিদ্যুতের দাম বাড়ানোই ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের পাশাপাশি তো সবকিছুরই দাম বাড়ছে, তো এই অনুযায়ী সরকার বিদ্যুতের দাম বাড়াইছে, এটা তো কিছু বলার নাই। অ্যাকচুয়ালি আমরা জনগণ চাইলে তো আর বাড়বে না, বা জনগণ চাইলেও কমবে না, এগুলো বলে আসলে লাভ নাই। এটা তো এখন তো অনেক টাফ ব্যাপার হয়ে যাইতেছে ব্যবসা চালাইতে, আমরা এটা প্রত্যাখ্যান চাইতেছি। আমরা যারা সাধারণ ভোক্তারা আছে তারা খুব বিপদের ভিতর পড়বো, তা সরকারের অবশ্যই এই দিকগুলি ভেবে দেখা উচিত। খালি এমনি বাড়তেছে, বাড়তে বাড়তে মানুষ আমরা যারা ভাড়া দিয়ে থাকি এখন ধরেন ঢাকায় থাকার মতো কোনো ই নাই। আমরা চাই যে বিদ্যুতের দামটা কমুক, সহনশীল অবস্থা আসুক বিদ্যুতের দাম, এত আমরা তো পারতেছি না। এলাকায় মধ্যবিত্ত আছে বা নিম্ন শ্রেণীর পেশায় যারা আছে, এটা যাতে একটু জীবনযাত্রা চলাতে এটা এলাকা সহজ হয়। নিম্ন শ্রেণীর মানুষ যথারীতি হিমশিম খাচ্ছে, তা আমি মোটেই সাপোর্ট করি না এই বিদ্যুৎ দাম বাড়ায়। আইন লঙ্ঘন করে দাম বাড়ানো হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিইআরসি আইন হওয়ার পরে এই প্রথম সরকারি নির্বাহী আদেশে তড়িঘড়ি করে
বিদ্যুতের দাম বাড়ানো হলো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা নিজের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দ্বিতীয় মেয়াদ পূর্ণ করার পর সংবিধান অনুযায়ী মোহাম্মদ আব্দুল হামিদের আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। এ অবস্থায় নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ওবায়দুল কাদের। সেটা নিশ্চয়ই ভাবছেন, আমাদের সভাপতি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি নিশ্চয়ই আলাপ আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন এবং নিশ্চয় তার মাথায় কেউ থাকতেও পারে, সেটা তিনি তো এখনো বলেননি, সময় আসলে জানতে পারবেন। তবে আমি আমার নিজেরটা জানি, আমার ওই পদে যাওয়ার যোগ্যতা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস বিষয়ক আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক ও সম্মাননা গ্রহণ করেছেন। আইডিএফ ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াবেটিস এবং অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তার ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাকে প্রথমবারের মতো ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডরের সম্মানসূচক খেতাবে ভূষিত করা হয়। গত বছরের 5 ডিসেম্বর পর্তুগালের লিসবনে কংগ্রেস অনুষ্ঠিত হয়। গণভবনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর হাতে সম্মাননাটি হস্তান্তর করেন। পরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এর সভাপতি মাওলানা হুসামুদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 56তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার। টঙ্গীর তুরাগ তীরে শেষ হয়েছে প্রায় সব আয়োজন। ইজতেমা মাঠে দলে দলে আসতে শুরু করেছেন দেশ বিদেশের মুসল্লিরা। নিরাপত্তায় ঢেকে দেয়া হয়েছে পুরো ইজতেমা এলাকা। রাসেল জামাদ্দারের ভিডিওতে চকর মালিথার রিপোর্ট। করোনার 2 বছর বিরতি দিয়ে এভাবেই টঙ্গীর তুরাগ তীরে দলে দলে আসতে শুরু করেছেন মুসল্লিরা। পথে পথে নানা ঝক্কি ঝামেলা সামলে দূর দূরান্ত থেকে ইজতেমা মাঠে হাজির হতে পেরেই সন্তুষ্ট মুসল্লিরা। আসছি আল্লাহকে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আর বাংলাদেশও দোয়া করি আলাদা করে, আল্লাহ আমরা সবাই আমরা সুখী মানাই দুঃখ, আল্লাহ যাতে ভালো রাখে, দিন কামাই হতে সেজন্য। বিদেশি মুসল্লিরাও অংশ নেবেন ধর্মীয় এই জমায়েতে। এরই মধ্যে এসেছেন অনেকেই। Allah'a şükür. Özümüz ne diye ahlak tondaşçın, ibadetleri bekemdeşçin, iman yürüyüşçü geldik. তাবলিগ জামাতের সদস্যদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আয়োজন হলেও সরকারের বিভিন্ন সংস্থাও অংশ নেয় বিশাল এই ব্যবস্থাপনায়। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশন সমন্বয়ে সকল সার্বিক নিরাপত্তার ব্যবস্থা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। লাখো মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য। তবে উত্তরা থেকে টঙ্গীর আশেপাশের সব রাস্তায় দিনভর ছিল সীমাহীন যানজট। আমরা টঙ্গীবাসী হিসাবে আমরা সেই সারা দুনিয়ার মুসলমানদের আবার সেবা করার যে সুযোগ পেয়েছি, এই জন্য আমরা টঙ্গীবাসী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় শরিক হতে এরই মধ্যে ইজতেমা মাঠে শরিক হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ধারণা করা হচ্ছে শুরুর দিন জুম্মার নামাজের সময় মুসল্লির সংখ্যা আরও বাড়তে পারে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে চকর মালিথা, চ্যানেল আই। ধীরে ধীরে শীতের তীব্রতা কিছুটা কমলেও চুয়াডাঙ্গায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.3 ডিগ্রি রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে সাদিয়া ওমরের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে সারা দেশে এখন পর্যন্ত ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে 78 জনের মৃত্যু হয়েছে। গত 1 মাস যাবৎ চুয়াডাঙ্গা জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। দিনে তাপমাত্রা কম বেশি হলেও রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। এ আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
শীতার্তদের কষ্ট কমাতে মানবিক সহায়তা, বিশেষ করে ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বলের জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদের কাছে সাহায্য চাইছে দরিদ্র মানুষ। বাড়ি থেকে বের হইতে খুব কষ্ট হয়ে আছে, এখন আমি গরিব মানুষ। প্রচন্ড শীতের কারণে আমাদের আগের মতন আর আসছে না। প্রচন্ড শীত, এই শীতের তাপে আমরা ব্যবসা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, সকালবেলা উঠতে পারি না। শীতকালেও আপনার ডায়রিয়া বেশি হয়, নিউমোনিয়া হয়। শীতকালে ছোটদের ডায়রিয়া সাধারণত বেশি হয়। এখন আমরা ধরেন যতটা বরাদ্দ আছে বেড, তার চেয়ে 20 গুণ বেশি ডায়রিয়া, 20 গুণ। আমার অল্প লোকবল, 25 বেডের জনবল দিয়ে চালাতে হচ্ছে প্রায় 500 বেডের লোকবল এই হসপিটাল বলা চলে। কুড়িগ্রামে গত 5 দিন ধরে দিনের বেলা সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামার আগেই তাপমাত্রা কমতে শুরু করে। ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক সহ চরাঞ্চলের মানুষ। গত 5 দিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে বলে জানিয়েছে কুড়িগ্রাম আবহাওয়া অফিস। সাদিও মোর, চ্যানেল আই। সব ধরনের শিক্ষা উপকরণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, এমন জটিল পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া জরুরি। আর বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত মোস্তফা মল্লিকের রিপোর্টে। পাড়া মহল্লার বিভিন্ন দোকান ঘুরে শেষমেশ ঢাকার নীলক্ষেতে এসেছেন এই অভিভাবক। কিছুটা কম পাওয়ার আশায় এখানে এসেও কাগজের আকাশ ছোঁয়া দাম দেখে হতাশ তিনি। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ, দেড়গুণ, সর্ব একবার নিম্ন যেটা দ্বিগুণ, এবং এটা তো খুবই ব্যয়বহুল এবং আমাদের প্রত্যেকের জন্য খুব কষ্টকর ব্যাপার। খোলা কাগজ, বাধাই করা খাতা, রাবার, পেন্সিল, স্কেল, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগ, সব ধরনের বই। এক কথায় শিক্ষার এমন কোনো উপকরণ নেই যে যার দাম বাড়েনি। আকাশচুম্বী বলা যায়, কিছু দাম আসলে, কিছু পেন্সিলের দাম আকাশচুম্বী বলা যায়, আসলে খাতা কাগজের দাম আসলে আকাশচুম্বীর মতন। জীবন যাপন করা মানে টাফ হয়ে গেছে, যারা শিক্ষার্থী তাদের লাইফটা এখন অনেকটা হেল। খুচরা, পাইকারি বা আমদানিকারক সব ব্যবসায়ী দায় চাপালেন বিশ্ব পরিস্থিতির ওপর। কাগজ, কলম, তারপরে আপনার রাবার, শার্পনার, পেন্সিল সবকিছুর দাম বেড়েছে, ক্যালকুলেটর সবকিছু। এখন ভুক্তভোগী হলাম আমরা বিক্রেতারা আর হলো ক্রেতারা। অভিভাবকরা বলছেন, এমন পরিস্থিতিতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক ভাই, এটা কিভাবে বলবো বলেন না, মানে অধিক দামেই। 100 টাকার খাতাগুলো 130, 20 এরকম বেড়েছে, অনেক বেড়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, বিষয়টি দুঃখজনক হলেও দাম নিয়ন্ত্রণের দায়িত্ব অধিদপ্তরের নয়। শিক্ষক হিসেবে সবসময়ই যখন ছাত্ররা এই সংকটে পড়ে, অন্যদের কিরকম লাগে জানে না, কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে আমাকে তাড়িত করে, মানে, এবং আমি যদি সম্ভব হতো, যদি পারতাম, তাদের সহায়ক শক্তি হিসাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। শিক্ষার কিছু উপকরণের দাম 2 থেকে 5 গুণ পর্যন্ত বেড়েছে। কাঁচা বাজার থেকে বই বাজার, সব জায়গায় যেন দাম বৃদ্ধির প্রতিযোগিতা। কে কত হাঁকতে পারে আর কে কত বেশি দাম রাখতে পারেন। ক্রেতা এবং অভিভাবকদের এবং শিক্ষার্থীদের যেন প্রতিদিনই নাভিশ্বাস। যারা অভিভাবক আছেন এবং শিক্ষার্থী আছেন তারা বলছেন, শিক্ষা উপকরণ কিনতে তাদের এই যে এত কষ্ট, তাকে কেউ দেখছেন? ঢাকার নীলক্ষেতের বই বাজার থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। দুবাইয়ে 459 বাংলাদেশের নামে প্রায় 1000 সম্পত্তি থাকার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে সম্পূরক রিট আবেদন দায়ের করেছেন একজন আইনজীবী। দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ, এনবিআর, সিআইডি সহ সংশ্লিষ্টদের আবেদনে বিবাদী করা হয়েছে। 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত দুবাইয়ে 459 বাংলাদেশির হাজার প্রপার্টি শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ আবেদন করা হয়। কাগজে কলমে এসব সম্পত্তির দাম $31.5 কোটি। ওই প্রতিবেদনের একাংশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্য ও গোপনে বিপুল অর্থ দুবাইয়ে পাঠানো হচ্ছে। হাইকোর্ট আমাদেরকে বলেছেন যে এটি আবেদনপত্র আকারে নিয়ে আসার জন্য। আমরা সেটি আজকে আবেদনপত্র আকারে
মাননীয় আদালতে দাখিল করেছি। মাননীয় আদালত সেটি গ্রহণ করেছেন এবং আগামী কালকে অর্থাৎ রবিবারে সেটি শুনানি এবং আদেশ দানের জন্য দিন ধার্য করেছেন। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতির এবং ব্যান্ড ও একক শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। গত বছরের 21শে মার্চ ব্র্যাকের 50 বছর পূর্তি উদযাপনের ধারাবাহিকতায় এই আয়োজন বলে জানান আয়োজকরা। 9 থেকে 11 ফেব্রুয়ারি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত উৎসব চলবে। সবচেয়ে বড় অ্যাক্টর অ্যান্ড চেঞ্জ মেকার হচ্ছে বাংলাদেশের মানুষ নিজেরাই, এবং তারা যে নিজেরা কিভাবে তাদের জীবন পরিবর্তন করেছে গত 50 বছরে এই দেশের পথ চলায়, সেইটাকে আমরা তুলে ধরতে চাই এবং সেইটাকে আমরা সেলিব্রেট করতে চাই। সুস্থ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে সংস্কৃতির বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখতে শুরু হচ্ছে 21তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগানে রেইনবো চলচ্চিত্রের আয়োজনে 9 দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলা হয়, চলচ্চিত্র উৎসবে 252টি পূর্ণদৈর্ঘ্য, 129টি স্বাধীন ও স্বল্প দৈর্ঘ্য 123টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে 81টি, যার মধ্যে 69টি স্বাধীন ও স্বল্প দৈর্ঘ্য ও 12টি পূর্ণদৈর্ঘ্য। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন দেশের নির্মাতা, শিল্পী, আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে আহমেদ মুস্তফা কামাল বলেন, দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে আন্তর্জাতিক পরিচালক, প্রযোজকদের সমন্বয়ে কর্মশালা ও আলোচনার আয়োজন রয়েছে। আমরা চাই এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে বা এইগুলোর মাধ্যমে ফিল্ম কালচারটা ডেভেলপ করুক। আমাদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, কবি নজরুল, গ্রিন ইউনিভার্সিটি, এগুলোতে ফিল্ম ডিপার্টমেন্ট আছে। এই স্টুডেন্টগুলো যখন বেরিয়ে আসবে তারা আরও ছবি করবে এবং বাংলাদেশের ফিল্ম কালচারটাকে আরও ডেভেলপ করবে। কারণ বাংলাদেশে যাত্রা বন্ধ হয়ে গেছে, সার্কাস বন্ধ হয়ে গেছে, ফিল্ম ফেস্টিভ্যালগুলো মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমি জানি না অন্যদের কী অবস্থা, কিন্তু আমরা কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করতেছি সার্ভাইভ করার জন্য। এবার রয়েছে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সলেদার শহরে রাশিয়া ও ইউক্রেন বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। শহরটি দখলে রাখতে সর্বশক্তি নিয়ে রাশিয়ার সামরিক অবস্থানে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। বৃহস্পতিবার সকালে ইউক্রেন দাবি করেছে, সলেদারে হামলায় 100-র বেশি রুশ সেনা নিহত হয়েছে। রাশিয়ার আক্রমণের নেতৃত্বে থাকা শক্তিশালী ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনারের দাবি, সলেদারের যুদ্ধে প্রায় 500-র বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। যদিও গত মঙ্গলবার ওয়াগনার দাবি করেছিল তারা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের 46তম সপ্তাহের শেষ দিকে এসে লবণ খনি সমৃদ্ধ শহর সলেদারে লড়াই তীব্র আকার নিয়েছে। কোনো পক্ষই ছেড়ে কথা বলছে না। মস্কোর আক্রমণের নেতৃত্ব দিচ্ছে রাশিয়ার শক্তিশালী ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার, যারা বাখমুত সহ বিভিন্ন শহরে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এবার জানাবো নিটোল টাটা বিশেষ সংবাদ। ব্রয়লার মুরগির মাংস, হাড় এবং গিলা কলিজায় অ্যান্টিবায়োটিক ও আর্সেনিক সহনশীল সীমার অনেক নিচে আছে। ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বিজ্ঞানীদের গবেষণায় একথা বলা হয়েছে। কৃষিমন্ত্রী বলেছেন, ব্রয়লার মুরগির মাংস নিরাপদ এবং খাওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত মুরগি বা ফার্মের মুরগির মাংসে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও ভারী ধাতু আছে কিনা তা পরীক্ষা করতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল থেকে মাংসের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। পরীক্ষার ফলাফলে বিজ্ঞানীরা জানান, ব্রয়লার মুরগির মাংসে অ্যান্টিবায়োটিক, আর্সেনিক, ক্রোমিয়াম ও লেডের পরিমাণ মানুষের জন্য সহনীয় মাত্রার চেয়ে অনেক কম। যৌথভাবে সংবাদ সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী।
ব্রয়লার মুরগির মাংস খাওয়া নিরাপদ কিনা এ নিয়ে আমাদের মনে অনেক ভ্রান্ত ধারণা, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ব্রয়লার মুরগির মাংসে হাড়ে এবং কম্পোজিট মূলত 2টি অ্যান্টিবায়োটিক, অক্সিটেট্রাসাইক্লিন ও ডক্সিসাইক্লিন এবং 3টি হেভি মেটালের আর্সেনিক, ক্রোমিয়াম ও লেড সামান্য উপস্থিতি রয়েছে, যা অস্বাভাবিক নয় এবং তার সর্বোচ্চ সহনশীল সীমার অনেক নিচে। খামার ও বাজারে প্রাপ্ত ব্রয়লার মাংসের চেয়ে সুপার শপের ব্রয়লার মাংসের অ্যান্টিবায়োটিক ও হেভি মেটালের পরিমাণ কম রয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খাবারের যে বড় চাহিদা, তার একটি বড় চাহিদা কিন্তু পোল্ট্রি সেক্টর থেকে আসে। মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে যোগান দেওয়ার খাবার, সেটা এই সেক্টর থেকে আসে। ডিমের যে চাহিদাটা এবং এর প্রয়োজনীয়তা, সেটা কিন্তু এই সেক্টরেরই একটি অংশ। আমরা চেষ্টা করছি একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে পোল্ট্রি সেক্টরকে আরো কিভাবে আধুনিক মানসম্মত, আন্তর্জাতিক মানসম্মত করা। মুরগির খাবারে ট্যানারি বর্জ্য ব্যবহার করার খবরটি ভিত্তিহীন জানিয়ে মন্ত্রী বলেন, ব্রয়লার মুরগির মাংস রপ্তানিতে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মুরগির খাবারে ট্যানারির বর্জ্য ব্যবহার করা হয়, এটি সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা দেশে বর্তমানে হাঁস মুরগির খাবারের চাহিদার পরিমাণ 95 লক্ষ টন, গবাদি পশু 145 লক্ষ টন, মোট 2,40,00,000 লক্ষ টন। অথচ মোট ট্যানারির বর্জ্য হয় মাত্র 85,000 টন। দেশে ব্রয়লার মুরগি খুবই সম্ভাবনা একটি খাত। চাহিদা বৃদ্ধি করতে পারলে দেশে যে পরিমাণ খাবার ও অবকাঠামো রয়েছে তার পুরাপুরি ব্যবহারের মাধ্যমে উৎপাদন আরো বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। তা আমি মনে করি যে পোলট্রি আমাদের দেশে একটা খুবই বর্ধমান একটা শিল্প, সম্ভাবনার অনেক বেশি। এটি আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মানুষের পুষ্টি চাহিদার কথা মাথায় রেখে ব্রয়লার মুরগির ডিম ও মাংসের দাম সারা বছর একই রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে কৃষি সংবাদ। নরসিংদীতে সমলয় পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের বোরো ধান চাষ হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে চারা রোপণ কার্যক্রম চলছে। কৃষক বলছেন, নতুন এই প্রযুক্তি ও পদ্ধতিতে ধান উৎপাদন খরচ কমবে, বাড়বে ফলন। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীতে 2022-23 রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় 250 একর জমিতে সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষাবাদ শুরু হয়েছে। সমলয়ে চাষাবাদে প্রতি 50 একরে প্রায় 200 মেট্রিক টন ফলন পাওয়ার আশা করছে কৃষক। তেতে জ্বালা উৎপাদন আমরা কখনো দেখি না, এবার দেখলাম এবং আবার মেশিনের মাধ্যমে আমরা লাগাইতেছি। এটা একটা অত্যাধুনিক একটা ডিজিটাল পদ্ধতি। সমলয়ের মাধ্যমে করাতে আমরা দেখেছি 1 বিঘার মাধ্যমে এই 50 একর জমিনের মোটামুটি 20 তলাটা তৈরি করে ফেলাইতেছি। খরচর দিকটা হইলো কম, আবার দেখা গেছে ওই যে ধান যেটা এটা অনেক পামো, আবার হ্যাঁ আয় হইব অনেক। 4 উপজেলায় 50 একর করে ব্লক প্রদর্শনীতে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। একসাথে চারা উৎপাদন, তারপরে জমি তৈরি, তারপরে পরিচর্যা সহ এবং কাটার সময় একসাথে কাটা যায়। আর এইটিতে যে সুবিধাটা হলো যে পরবর্তীতে আমরা অন্য কোনো ফসল যদি করতে চাই সেটা সঠিকভাবে করতে পারবো। বিনামূল্যে সার, বীজ দেওয়া সহ আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে জেলা প্রশাসন। যে সকল জায়গায় অনেক প্রান্তিক কৃষক আছে যাদের হয়তো বীজের অভাব রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বিনামূল্যে বীজও বিতরণ করা হচ্ছে। অর্থাৎ সর্বোপরি দেশে যাতে কৃষিতে যাতে উৎপাদন আরও অনেক বাড়তে পারে এবং আমাদের এই বৈশ্বিক পরিস্থিতিতে যাতে আমাদের কোনোভাবেই খাদ্য ঘাটতি দেখা না দেয়, সেই জন্য কিন্তু আমরা সর্বান্তভাবে চেষ্টা করছি। কৃষি মন্ত্রণালয়ের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের 50 ভাগ ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্র বিতরণ কার্যক্রম চলছে। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শীত
শীতকাল এলেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জলাশয়গুলো পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে। এই জলচর পাখির প্রজাতি, বৈচিত্র্য ও সংখ্যাসহ বিভিন্ন তথ্য সংগ্রহে প্রতি বছরই জলচর পাখি শুমারি পরিচালিত হচ্ছে। প্রকৃতি সংবাদে দেখুন জলচর পাখি শুমারি নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের পাখিদের মধ্যে একটি বড় অংশ দখল করে আছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। অনিন্দ্য সুন্দর এই পাখিগুলো আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতকালে আমাদের হাওর, বাওর, মোহনা, উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলগুলো পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে। পরিযায়ী পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু বিভিন্ন কারণে দিন দিন এই পাখিদের সংখ্যা কমে যাচ্ছে। তাই জলচর পাখি রক্ষায় পৃথিবীব্যাপী নানা ধরনের সংরক্ষণ উদ্যোগ নেওয়া হয়েছে। জলচর পাখি শুমারি এই পাখিদের সংরক্ষণ কার্যক্রমের অংশ। প্রতি বছর একই সময়ে পৃথিবীর প্রায় 143টি দেশে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জলচর পাখি গণনার কাজ করা হয়। বাংলাদেশে পাখি শুমারির কাজটি করা হয় শীতের মাঝামাঝি সময়ে। পাখি শুমারির মাধ্যমে জানা যায় কোন প্রজাতির পাখির সংখ্যা কত এবং এই সংখ্যা বাড়ছে নাকি কমছে। এই তথ্যের মাধ্যমে বিপন্ন জলচর পাখিদেরও চিহ্নিত করা সম্ভব হয়। পাখি শুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য উপাত্ত এই পাখিদের সংরক্ষণে ব্যবহৃত হলে রক্ষা পাবে বিপন্ন পাখিগুলো, পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জলচর পাখি শুমারি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের সিডিসি ক্লাস্টার নেতাদের সাথে আলোচনা সভা করেছেন সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা ও সিডিসি টাউন ফেডারেশনের আয়োজনে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভিত্তিক এ প্রকল্পটি রাজশাহী মহানগরীতে ভালোভাবে চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় গৃহহীনদের ঋণ দেয়া, ব্যবসায়িক অনুদান এবং শিক্ষা সহায়তা দেওয়াও অব্যাহত রয়েছে। প্রকল্পের কার্যক্রম শেষ হলেও গঠিত তহবিল দিয়ে এরই মধ্যে প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতির। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবার রয়েছে খেলার খবর।